নমস্কার, সবাইকে স্বাগত জানাই আজকের আয়ুর্বেদের বিশেষ অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। শীত পড়ে গেছে বাইরে, এরকম একটা পরিবেশ, মানে আবহাওয়া বাইরে চেঞ্জ হয়ে গেছে, আর তার মধ্যে বেশ কিছু মানুষের অনেক রকমের সমস্যাও আবার উপসর্গ দানা বাঁধছে। ছোটোবেলা থেকে এই বয়স অবধি এখনও আমাদের কাছে শীতকাল ভীষণভাবে প্রিয়। আবার অনেক বয়স্ক মানুষ বলেন যে তাদের জন্য নাকি শীতকাল ভালো নয়। যাই হোক, এটা নিয়ে আজকের আলোচনা নয়। আজকের সাবজেক্ট হচ্ছে ডিসপেপসিয়া কি, কেন হয়, ডিসপেপসিয়া কি আসলে, মানে রোগটা কতটা ভয়াবহ, বা তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে কি করে আছে বা কিভাবে আছে, কতদিনে আপনি সুস্থ হবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনায় থাকব। তবে আপনাদেরকে আয়ুর্বেদ সম্পর্কে যেটা বলে রাখি, যে আয়ুর্বেদের যে কনভেনশনাল কনসেপ্ট, অর্থাৎ পুরনো দিনের যে ধারা, তার পাশাপাশি নতুন রিসার্চ, নতুনভাবে আয়ুর্বেদকে সামনে আনবার জন্য যে মঞ্চ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে কাজ করছেন, তারা হচ্ছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তারই ডেডিকেটেড ডক্টর, তার সঙ্গে ডেডিকেটেড যিনি মানে ডক্টরস যে টিম কাজ করেন যিনি, তিনি আরও ভালো বলতে পারবেন যে এই ডিসপেপসিয়া কি বা কতটা সমস্যার এটা উৎস তৈরি করে, কতটা প্রবলেমেটিক আপনাদের জন্য। আসুন সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাই আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আপনি একদম প্রথমেই ডিসপেপসিয়া আসার আগে আমাকে একটু বলুন যে আরেকটা বছর প্রায় শেষের দিকে এই নিয়ে নানা করে প্রায় মনে হয় 3 বছর হলো প্রোগ্রাম চলছে, তো এতে প্রথম দিকে আপনি একদম ফ্রম দ্য ফার্স্ট মানে মান্থস অর কাপল অফ মান্থস, তারপর থেকেই আপনাকে আমি এখানে আসতে দেখছি। আজকে মানুষের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে সচেতনতা কতটা বেড়েছে বলে আপনার মনে হয়? আমি এই কারণের জন্য জিজ্ঞেস করছি, কারণ আপনি এসি রুমে হেড অফিসে বসেন না, আপনি চেম্বারগুলো ভিজিট করেন, সেই কারণের জন্য জিজ্ঞেস করছি। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আয়ুর্বেদ সম্পর্কে কতটা বেড়েছে নাকি কমেছে? না, অনেকটা বেড়েছে, প্রচুর বেড়েছে। হ্যাঁ, তার জন্য আমাদের এই যে আমরা প্রত্যেকদিন প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার মানে এই নয় যে আমি আপনাকে আমার চেম্বারে আসুন, আমাকে দেখান, আমি ভালো করে দেবো, নট দ্যাট। আমরা প্রত্যেকদিন যে প্রোগ্রামটা করি, এরকম কিছু আমরা টপিক চুজ করার চেষ্টা করি যেটা আপনি জানবেন বা বুঝবেন আপনার কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি করতে হবে না করতে হবে। এখন প্রচুর তার অ্যাওয়ারনেস বেড়েছে, আর তার জন্য আমরা খুব প্রচণ্ডভাবে আমরা আনন্দিত যে এই কাজটা আমরা করতে পেরেছি। চেম্বারে বসে পেশেন্ট দেখা, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু এই যে আমরা প্রত্যেকদিন লাইভ প্রোগ্রামে আসার চেষ্টা করি, হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু এই প্রোগ্রামগুলোর মাধ্যমে প্রত্যেকের মধ্যে অনেকটা অ্যাওয়ারনেস বেড়েছে। কারণ প্রত্যেক দিন যখন আমরা চেম্বার করি, সেটা আমার চেম্বার হোক বা বাকি ডক্টরসদের চেম্বার হোক, স্যারের চেম্বার হোক, প্রত্যেকটা পেশেন্ট এসে এই কথা বলে আমি টিভিতে প্রোগ্রাম দেখি, আমি আপনাদের কথা শুনে এই কাজটা করেছি, এর থেকে আমি মুক্তি পেয়েছি, আমি ভালো আছি। প্রচুর এরকম আমরা বাইটস আমরা নিয়ে থাকি, চেষ্টা করব এক একটা প্রোগ্রামে একটু দেখানোর। তো অনেক অ্যাওয়ারনেস বেড়েছে। কিছু কিছু জিনিস ছোটোখাটো কিছু টোটকার মাধ্যমেও ঠিক হয়ে যাচ্ছে, ঘরোয়া পদ্ধতিতে ঘরেই আপনার জিনিসগুলো রয়েছে, তার থেকে সুস্থ হচ্ছেন প্রচুর লোক। তো অ্যাওয়ারনেস অবশ্যই অনেক বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরন্তু অবশ্যই রয়েছে যে খুব বিশাল রোগ, খুব বড় রোগ, আয়ুর্বেদ সেটা সারাতে পারবে কি না, বা এটা তো আমাকে বলে দেওয়া হয়েছে সারা জীবন তার ট্রিটমেন্ট চালাতে হবে, সেখানে আয়ুর্বেদ কি করবে, কিছু কিন্তু পরন্তু এখনও রয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় আগামী আর 1-2 বছরের মধ্যে সেই কিন্তু পরন্তুটাও একদমই শেষ হয়ে যাবে। আপনার কাছে ডিসপেপসিয়ায় আসার আগে আমার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখনকার মার্কেটে বিভিন্ন রকম তো প্যাথি এক্সিস্ট করে, আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে বিভিন্ন প্যাথিতে দীর্ঘদিন ধরে হ্যাকেল হওয়ার পর কোনো একজন মানুষ ট্রিটমেন্ট করাতে নয়, রাদার বলা ভালো এক্সপেরিমেন্ট করবার জন্য, খানিকটা আয়ুর্বেদকে টেস্ট করে দেখবার জন্য তারা আপনাদের কাছে এসেছেন, এরকম আছে? দেখুন, এটা তো থাকবেই, এরকমও পাওয়া যায় যে একটু ঝালিয়ে দেখে নিই ব্যাপারটা কীরকম, বা ডাক্তারবাবু কতটা কি জানেন তার থেকে অনেক বেশি আমি জানি, রিপোর্ট করিয়েছি, বড় বড় জায়গায় গেছি, বড় বড় ডাক্তাররা অনেক কথা বলেছে, আমি সব গিলে নিয়েছি, গুগল পড়ে নিয়েছি, আমি গুগল সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারবাবু কতটা কি জানে, কতটা কি বোঝে, সেটা তো প্রত্যেক দিনই একটা পরীক্ষা থাকে, কিন্তু সেটা একটা পার্ট অফ এ জব। আমরা চেষ্টা করি এক্সপ্লেন করার জন্য। আপনি এক গাদা রিপোর্ট করে নিয়ে চলে এলেন, কিছুই জানলেন না আপনার কি হলো, তাহলে তো আপনার হবে না। আপনি যখন রিপোর্ট করছেন, আপনার জানার অধিকার রয়েছে যে আপনার কি সমস্যা রয়েছে, তবে আপনি নিজেকে সাবধানে রাখতে পারবেন আর সুস্থ আপনি থাকতে পারবেন। আপনারা কি চেম্বারে শুধুমাত্র আছে আপনার নাম কি, এজ কত বলে খচখচ করে প্রেসক্রিপশন লেখেন, নাকি
মানুষকে এটা বোঝান যে তার কি হয়েছে। কারণ দেখুন নীলাঞ্জনা, আজকে এটাই সব থেকে বড় প্রবলেম যে বহু মানুষ বিভিন্ন প্যাথিতে তারা গিয়েছেন, কিন্তু তাদের অ্যাকচুয়ালি কি হয়েছে এটা মানুষ জানেন না। আপনারা কি শুধু খচখচ করে পেন দিয়ে কাগজের উপর প্রেসক্রিপশন লেখেন, নাকি মানুষকে বোঝানো সামনে বসে এই কাউন্সিলিংটা করেন? একদমই নয়। যারা আমাদের পেশেন্টরা রয়েছে খুব ভালো করে জানে যে আমরা এক একটা পেশেন্ট দেখতে 15 থেকে 20 মিনিট আমরা টাইম নেই। সেই 15 থেকে 20 মিনিট নিশ্চয়ই আপনার কি নাম, কোথায় বাড়ি, কত বয়স দেখে ছেড়ে দেওয়া একদমই নয়। প্রত্যেকটা কথা আমরা মাইনুটলি শুনি, এক্সপ্লেন করি। আমার স্পেশালি পড়াতে ভালো লাগে, তার জন্য আমি পেশেন্ট না চাইলেও আমি একটু এক্সপ্লেন করে দিই যে আপনার এই সমস্যা, এইটা রোগ। আপনি মেডিকেল টার্ম আপনি বুঝতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনার হাড়ের সমস্যা না নার্ভের না মাংসপেশি, এইটুকু আপনারা বুঝতে পারবেন। সেটাই বুঝিয়ে দেওয়া আমাদের কাজ। আর বুঝতে পারলে আপনিও নিজেকে নিয়ে অনেকটা সচেতন হতে পারবেন। প্রত্যেকটা রিপোর্ট যেটা আমরা করাইনি, আপনি আগে থেকে করিয়ে রেখেছেন কিন্তু আপনি কিছুই জানেন না, সেই রিপোর্টটাও আমরা এক্সপ্লেন করে দিই যে আপনার এই রিপোর্টে এই সময় এই অবস্থা ছিল, এখন হয়তো আরও খারাপ অবস্থায় আছে বা ভালোও হতে পারে। তো প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লেন করি, প্রত্যেকটা কথা আমরা শুনি মাইনুটলি। আমার মনে হয় আমাদের প্রত্যেকজন ডক্টর, আমাদের এটাই কর্তব্য যে শুনতে হবে পেশেন্টকে, কারণ উনি যথেষ্ট কষ্ট পাচ্ছেন, তার জন্য আমাদের কাছে এসে বসেছেন, তার কথাটা শোনাই হচ্ছে আমাদের কাজ। মেডিসিন লেখা বা একটা ডায়াগনোসিস করা, ইনভেস্টিগেশন লেখা, সেটা তো করতেই হবে, কিন্তু আগে পেশেন্টের কষ্টটা বুঝতে হবে, কারণ উনি অনেক আশা নিয়ে আমাদের কাছে আসেন। তো অবশ্যই আমরা সম্পূর্ণ কথাটা শুনি, এক্সপ্লেন করি, তারপর ট্রিটমেন্টের পার্ট, যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, কিভাবে এগিয়ে যাব, কতদিন ট্রিটমেন্ট হবে, কীরকমভাবে সবটা সিস্টেম। ডক্টর নীলাঞ্জন, আপনি খানিকটা হয়তো শীতজনিত কারণে আপনার গলার সমস্যা হয়েছে, তবুও আপনাকে বারবার প্রশ্ন করছি যেহেতু আপনি লাইভে এসছেন। আচ্ছা, এটা মানে আপনি কি মানেন যে একজন লোককে যদি তার রোগ সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে বা জানিয়ে দেওয়া হয়, মেডিকেল টার্মিনোলজিতে একটা কথা আছে যে মানুষের মাইন্ড সেট আপ হচ্ছে তার রোগ থেকে মুক্তির একটা বড় উপায়। আপনি কি মনে করেন যে মানুষকে যদি বলে দেওয়া হয়, আপনি বললেন হ্যাঁ ঠিক, মেডিকেল টার্ম লোকে বোঝে না, সবটা বুঝবেও না, বা বহু মানুষ আসেন যারা অতটা এডুকেটেড নন, আপনারা বুঝিয়ে দিলে সাইকোলজিক্যালি কি তিনি অনেকটা সুস্থ হন, বা মানে এটা কি মানে রোগ সারার ক্ষেত্রে অনেকটা হেল্প করে? প্রচন্ড হেল্প করে। অনেকটা কেন বলবো, প্রচন্ড হেল্প করে। আপনার রোগ হলো, আপনি এক গাদা ওষুধ খাবেন, দিস ইজ নট দ্য স্টোরি। আপনাকে বুঝতে হবে যে আমার সমস্যাটা কোথায়, কোনটা করলে আমার ভালো হবে। কারণ অনেক সময় কি আপনাকে অ্যাডভাইস করে দেওয়া হলো আপনি পা ভাঁজ করে বসবেন না, আপনি সিঁড়ি ওঠানামা করুন, কিন্তু কেন? আপনার প্রশ্ন থাকবে কেন। এবার কেনটা না জানলে আপনি স্বভাবতই আপনি পা ভাঁজ করে বসবেন, সিঁড়ি ওঠানামা করবেন। আমি যখন আপনাকে বুঝিয়ে দেবো যে কেন আপনি এটা করবেন না বা কেন আপনি এটা খাবেন না, কি আপনার সমস্যা হলো, তখন আপনি আপনার নিজেকে নিয়ে বেশি সচেতন হবেন, রোগটা সম্পর্কে জানবেন। আর ওই যে মেডিসিনটা আপনি যখন খাবেন, সেটা আপনার একটা, তার মধ্যে আপনার একটা আস্থা থাকবে যে না, আমার এই সমস্যার জন্য এই মেডিসিনগুলো রয়েছে, আমি খাবো, আমি সুস্থ হয়ে যাব, সারা জীবন ওষুধ আপনাকে খেতে হবে না। দেখুন, প্রত্যেকটা প্রোগ্রামে হোক বা চেম্বারে হোক, আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা একটাই কথা বলে যে স্পেশালি ক্যান্সারের জন্য, ক্যান্সার রোগে কেউই মারা যায় না, ওই নাম শুনে সেই ভয়ে অর্ধেক রোগ মারা যায়। তো সেটা কিন্তু একদমই ঠিক কথা, এরকম কোনো বড় ব্যাপার কিছুই নয়। প্রচুর ক্যান্সার সার্ভাইভাল পেশেন্ট রয়েছে, কি করে তাদেরকে আলাদা কোনো ধরনের টাইপ হচ্ছে, একদমই নয়। আপনাকে এটা বুঝতে হবে যে এটা আপনার সেলগুলোকে ড্যামেজ করছে, তো কিভাবে আপনি সেটাকে ঠিক রাখবেন, আপনার খাওয়া দাওয়া হোক বা লাইফস্টাইল হোক, এইটুকুর মধ্যে যদি আপনি থাকতে পারেন, তারপর সামান্য কিছু মেডিকেশন, বাস আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আপনি মানে এই কোশ্চেনে আপনার সমস্যা হচ্ছে না তো, মানে যে জিজ্ঞেস করছি তাই? তাহলে এবার এই ডিসপেপসে আসার আগে আপনাকে লাস্ট একটা বিতর্কিত প্রশ্ন করব, আপনি উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলো প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, একটাও আমার এখানে বসে বানানো কোশ্চেন নয়। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্যাথিতে দেখেছি কোনো কোনো ডাক্তারের প্রতি অতিরিক্ত মানুষের ফেথ থাকে। একদম প্রথম বলতে গেলে আমি ডক্টর রয়ের কথা বলবো। তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়, যাক মানুষ আজও দিনে দাঁড়িয়ে মানুষ মনে করেন যে তিনি নাকি দেখেই রোগ ঠিক করে দিতেন, আপনিও মানবেন সেটা। পাশাপাশি এখন যদি আমরা দেখতে যাই, তাহলে যদি কেউ মানে ধরুন পেটের সমস্যা হচ্ছে, আচ্ছা আপনি ডক্টর ঘোষের কাছে যান, ও আপনার ইয়েতে গলব্লাডারের পাথর, আরে তাহলে ডক্টর চট্টোপাধ্যায়ের কাছে, অসাধারণ ডাক্তার, অসাধারণ। আপনি বলুন, অর্থাৎ নীলাঞ্জনা ভট্টাচার্য, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা, ডক্টর এ হালদার, ডক্টর ঘোষাল, এরা সবাই একটা টিমে কাজ করছেন। ন্যাচারালি প্রত্যেকের প্রতি মানুষের একটা ফেথ এবং বিলিভ আলাদা 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 হবে। আপনারা যখন একটা আমব্রেলার নিচে কাজ করছেন, একটা ছাতার নিচে, তখন এই স্পেশাল স্পেশাল ফ্যান ফলোয়িং, বিলিভ বা ফেথ আপনাদের একসঙ্গে কাজ করতে সমস্যা তৈরি করে না?
একদমই নয়, একদমই নয়, কারণ এটা এরকম কোনো কম্পিটিশন নয় যে আমি কটা পেশেন্ট আজকে সারাদিনে দেখলাম। না মানে ধরুন আপনার কাছে কি কেউ বললো যে আমি তো গতবার ডক্টর শর্মার কাছে এসেছিলেন, অসাধারণ ট্রিটমেন্ট উনি করলেন, নট এ বিগ ডিল, এটা আমাদের জন্য আরো ভালো ব্যাপার। স্পেশালি আমার থেকে আমি বলবো স্যার যদি এরকম কোনো চেম্বারে যাচ্ছে আর সেখানে গিয়ে যদি কেউ বলে যে আমি ম্যাডামকে দেখিয়েছি আমি তারপর ভালো আছি, বা আমি ডক্টর ঘোষালকে দেখিয়ে বা ডক্টর হালদারকে দেখিয়ে আমি খুব ভালো আছি, আমার মনে হয় এতে স্যারের গর্ব হওয়া দরকার। কারণ স্যার একা যখন শুরু করেছিলেন তারপর আস্তে আস্তে আমরা সবাই ওনার সাথে এসে জয়েন করেছি, এবার আমরা চেষ্টা করছি ওনার পথে হাঁটার, কতটা হাঁটতে পারছি সেটা স্যারই বলতে পারবেন। তো আমার মনে হয় সেটা স্যারও খুব গর্বিত ফিল করবে। আর আমি ধরুন ডক্টর ঘোষালের চেম্বারে গেলাম বা ডক্টর হালদারের আমি চেম্বারে গেলাম, তো সেখানে যদি বলে যে উনাকে দেখিয়েছি উনি ভালো ছিলেন বা ওনার ট্রিটমেন্টে আমি ভালো ছিলাম, তাতে আমার মনে হয় আমার অক্ষুণ্ণ হওয়ার কোনো জায়গা নেই। কারণ আমারও মনে হবে যে না, আমি একটা এরকম জায়গায় সংস্থায় কাজ করছি যেখানে প্রত্যেকজন ডক্টর এতটা এফিসিয়েন্ট যে পেশেন্টরা এসে বলছে যে প্রত্যেকটা ডক্টরই ভালো। এমন কখনো হয়নি যে না আমি আপনাকে দেখাবো না, আমি ডক্টর ঘোষালকে দেখাবো বা ডক্টর শর্মাকে দেখাবো, এরকম কখনো হয়নি এখনো পর্যন্ত, টাচউড। তো আমার মনে হয় এটা একটা টিম ওয়ার্ক, আমরা চেষ্টা করি টিম ওয়ার্কের মতো করার। এবার স্পেসিফিকেশন অবশ্যই থাকে, কোনো পেশেন্টের একদম স্পেসিফিকেশন থাকে যে না আমি ডক্টর বিশর্মাকেই দেখাবো, সেখানে অন্য যে কোনো ডক্টরই আসুক, কিন্তু তার মানে এরকম নয় যে মুখ ঘুরিয়ে চলে যাবে, হয়তো এসে একটা দুটো প্রশ্ন করা বা মেডিসিন কিছু চেঞ্জ করা সেগুলো পেশেন্টরা করে। তো এটা আমার কাছে মনে হয় খুব বড়, মানে আপনারা যেই হন না কেন এনবিপির একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল আপনারা ফলো করেন, এই হচ্ছে বিষয়। বেশ, এবার আপনাদের ফোনেই চলে আসি, প্রথমে ডিসপেপসিয়া নিয়ে একটা ফোন নেওয়ার পর আলোচনা করুন, কারণ যারা ফোন দিচ্ছে তারা তাদের কাজ দেখানোর জন্য তারা ভুলে গেছে যে এখনো টপিক নিয়ে আলোচনা হয়নি। যাও, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অসীম কুণ্ডু বাবুঘাটি থেকে বলছি। আচ্ছা বেশ, বলুন বলুন বলুন, কি হয়েছে আপনার? ম্যাডাম ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, উনি শুনছেন, বলুন আপনি। আচ্ছা, যেটা হচ্ছে আমার 74 বয়স, বুঝলেন? হ্যাঁ, তা আমার 74 বয়স, তা আমার প্রথমে ডানাটু অস্ট্রোআর্থ্রাইটিস হয়েছে, সেই হাঁটুটার ব্যথা নেই কিন্তু কটকটরা হয়ে যায়। এবার বা হাঁটুটা আমার ব্যথা আছে, হ্যাঁ, কটকরা হয়ে যায় না কিন্তু প্রচন্ড ব্যথা। যাই হোক, আমি দীর্ঘ 20 বছর আগে ওই বা হাঁটুটা ডানাটুটা ধরেছে, ওটা ব্যথা নেই, ব্যথা একদম নেই। আর বা হাঁটুটা এই বছর দুয়েক ধরে, হ্যাঁ বছর খানিক ধরেই ধরেন ভোগাচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমি বড় বড় অর্থোপেডিক ডাক্তার, বড় বড় ফিজিক্যাল মেডিসিনের ফিজিওথেরাপি হ্যান ত্যান সব করছি, ভালো আছি এখন। হ্যাঁ, কিন্তু আমার ঘটনা হচ্ছে আমার এইটা বলছে যে এর কোনো ভালো থাকা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কি হাড় খেয়ে গেছে, কার্টিলেজ খেয়ে গেছে, এটা কি আয়ুর্বেদিক মেডিসিনে কিংবা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আমার হাড় খেয়ে যাওয়া, এই যে কার্টিলেজ খেয়ে যাওয়া, এইটা কি পুরোপুরি নিরাময় সম্ভব, মানে রিপেয়ার সম্ভব? তাহলে আমি আয়ুর্বেদিকে রিটার্ন করব। আচ্ছা, ঠিক। দেখুন, প্রথমত একটা কথা আমি পরিষ্কার আপনাকে বলে দেব, আমার মনে হয় না কোনো ডাক্তারবাবুই আপনাকে এই কথাটা বলবেন যে যেই জিনিসটা আপনার ক্ষয় পেয়ে গেছে অলরেডি বা যেটা আপনার নষ্ট হয়ে গেছে অলরেডি সেটা আবার ফিরিয়ে দেওয়া যাবে। আমার মনে হয় না এই কথাটা আপনাকে কেউ বলবে, আমিও বলবো না, আয়ুর্বেদ এই কথা বলবে না। যেই আপনার কার্টিলেজ আপনার ক্ষয় পেয়ে গেছে বা যে সাইনোভিয়াল ফ্লুইড আপনার শুকিয়ে গেছে সেটা আবার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এর থেকে বেশি যাতে আপনার ক্ষয় না পায় বা যে রিস্টোরেশনটা যাতে ঠিকঠাক হয় আপনার ফ্লুইডটা, সেই জায়গাটুকু আমরা আপনাকে করে দিতে পারি। তার সুন্দর চিকিৎসা রয়েছে, সেখানে আপনার ওরাল মেডিকেশন, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি, খুব সুন্দর তার একটা কাজ রয়েছে, সেখানে জানুধারা জানুবস্তি এগুলো দেওয়া হবে। তো তার মাধ্যমে আপনার এই হাঁটুর সমস্যা, আমি বলবো না যে আপনাকে সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে, তবে একটু সময় দিতে হবে, যেহেতু আপনার অনেক দিনের সমস্যা এটা, আস্তে আস্তে আপনি ইমপ্রুভমেন্টটা আপনি বুঝতে পারবেন। এবার দেখুন, আপনার ব্যথা নেই, তাতে আপনাকে বলবো আপনি লাকি যে ব্যথা নেই, নয়তো আপনি ব্যথার ওষুধই আপনি খেয়ে যেতেন। ব্যথা নেই কিন্তু আপনার হাড় ক্ষয় পাচ্ছে, হাড় ঘষা খেয়ে খেয়ে ক্ষয় পাচ্ছে, সেই ক্ষয় পাওয়াটাকে রোধ করতে হবে। শুধুমাত্র ক্যালসিয়ামের মেডিসিন খেয়ে সেই জায়গাটা আপনার পরিপূর্ণ হবে না। ক্যালসিয়াম মেডিসিন আমাদের শরীর সবটা অ্যাবজর্ব করতে পারে না, 60-70% অ্যাবজর্ব করে, বাকিটা আপনার স্টুলের সাথে বেরিয়ে যায়। তো একটুখানি আপনাকে বলবো যে আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে একটু আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হবে।
বেশ, আপনি এবার কি করবেন? আপনারা যারা ফোন পাচ্ছেন তারা তো কথা বলে নিলেন, কোনো অসুবিধা নেই। আর যারা ফোন পাচ্ছেন না তারা সরাসরিও বুকিং করতে পারেন। দেখুন এই যে নিচে নাম্বার রয়েছে 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে আপনি কল করে সরাসরি চেম্বারে চলে যেতে পারেন। আজকের অনুষ্ঠানের মধ্যেই মানে 10টার আগেই আমি আপনাকে চেম্বার এবং কোন কোন চেম্বারে কোন কোন ডক্টরস থাকছেন ডেট ওয়াইজ তার শিডিউল আপনাকে আমি বলে দেব। পরবর্তী ফোন আসার আগে জাস্ট একটু সময় দিতে হবে, কারণ টপিকের সঙ্গে নারী জাস্টিফিকেশন হবে। ডিসপেপসিয়া আজকের টপিক, কি সমস্যা এটা? ডিসপেপসিয়া মূলত একটি আমাদের পেটের সমস্যা, যেটি আমরা আয়ুর্বেদে অম্লপিত্ত বা অজীর্ণ বলে থাকি। মোদ্দা কথা বলতে যেটা আমাদের ইনডাইজেশনের সমস্যা যেটা হয়, আপনার ধরুন আপনি খাবার খাচ্ছেন কিন্তু সেটা আপনার ওভার ইটিং হয়ে গেল, যে আপনার বলে না যে চোখের খিদে, আপনার হয়তো খিদে অল্প পরিমাণ রয়েছে, আপনি চোখের খিদেতে এক থালা ভাত সবজি সব কিছু খেয়ে নেন, এবার সেটা আপনার ইনডাইজেশন হচ্ছে, ডাইজেশনটা প্রপারলি হচ্ছে না, হজম ঠিকভাবে হচ্ছে না। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আপনার পেটের মধ্যে যে জঠরাগ্নি যেটা সেটা আপনার কম রয়েছে, তার জন্য আপনার খাবারটা আপনার ঠিকভাবে পরিপাক হচ্ছে না, সেখান থেকে আপনার আম উৎপন্ন হচ্ছে, তার থেকে আপনার আবার একটা ডিসেন্ট্রির সমস্যা সেটাও কিন্তু আপনার আসতে পারে। তো একেই ডিসপেপসিয়া বলা হয়। তার সিমটমসের মধ্যে আপনার গলা বুক জ্বালা হওয়া, বা আপনার গলার কাছে মনে হবে যে কিছু একটা আটকে আছে, আপনার মুখ শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া বারে বারে, খুব সিভিয়ার যদি পর্যায়ে চলে যায় তাহলে আপনার ভমিটিং টেন্ডেন্সি, একটা গা গোলানো, বমি ভাব বা বমি হতেও পারে, স্টুলের সাথে আপনার ব্লাড চলে আসতে পারে। তো এরকম আপনার যদি সিভিয়ার কেস হয়ে যায় ডিসপেপসিয়া, তাহলে এরকম সিমটমস কিন্তু দেখা দিতে পারে। এবার আপনি ডিসপেপসিয়ার সমস্যা আপনার মধ্যে রয়েছে কিনা ইনিশিয়ালি কি করে বুঝবেন? এটা তো সিভিয়ারিটি বললাম, ইনিশিয়ালি আপনি কি করে বুঝবেন? ধরুন আপনি খাবার খাচ্ছেন, আধা ঘন্টার মধ্যে আপনি অনুভব করছেন যে আপনার পেটের আপার অ্যাবডোমেন, ওপরের দিকে আপনার ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বা আপনার একটু মনে হচ্ছে যে স্টুল হবে, বা আপনার একটুখানি গলা বুক জ্বালা করছে, বুকের সামনে চাপ মনে হচ্ছে আপনার, এরকম যদি আপনি ফিল করছেন, একদিন যদি সমস্যাটা হয় সেটা হতে পারে যে আপনার ওভার ইটিংয়ের জন্য হয়েছে, বা আপনার কোনো নিমন্ত্রণ খাওয়ার জন্য, বাইরে খাওয়ার জন্য হয়েছে। কিন্তু যদি রেগুলার এই সমস্যাটা আপনার মধ্যে স্টে করছে, তাহলে কিন্তু একটুখানি আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, একটু ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। যদি এই যে ডিসপেপসিয়া, এই নামটার সঙ্গে অদ্ভুতভাবে একটা পেপটিক শব্দ যুক্ত রয়েছে, আমরা পেপটিক আলসার বলে একটা রোগের সঙ্গে মারাত্মকভাবে পরিচিত। এই ডিসপেপসিয়ার যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় তাহলে তার থেকে কি আলসারে কনভার্ট হতে পারে? একদম হতে পারে, কারণ আমি যেটা বললাম যে এটা আপনার অ্যাসিড রিফ্লাক্স, আমাদের পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন দুটোই উৎপন্ন হয়। যদি বেশি উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতি করবে। অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণ উৎপন্ন হয় আপনার পেটের মধ্যে, HCl যেটা আমাদের পেটের মধ্যে রয়েছে, সেটা আপনার অর্গানগুলোকে আস্তে আস্তে ক্ষয় করে দিতে পারে, ক্ষত করে দিতে পারে, যে অর্গানের যে স্কিন যেটা রয়েছে সেটাকে নষ্ট করে দিতে পারে, সেটাই আলসারেশনের ফর্মেশন হবে পরবর্তী সময়। এই যে আমি যেটা বললাম যে আপনার স্টুলের সাথে ব্লাড আসতে পারে, বা আপনার ভমিটিংয়ের সাথেও সামান্য ব্লাড আসতে পারে, সেটা কিন্তু আপনার যদি আলসার পেটের মধ্যে হয়ে যায়, রক্তক্ষরণ হবে, সেটাই আপনার ভমিটিংয়ের সাথে বা স্টুলের সাথে চলে আসবে। বেশ, কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে বলুন, কি হয়েছে আপনার? হ্যাঁ, বলছি যে আমার বৌমা প্রায় 80 বছর বয়স, শুকনো কাশি, প্রবল কিছুতে কমছে না, কত কাশির ওষুধ খাচ্ছে, সিরাপ খাচ্ছে, শুকনো কাশি আর কমে না, খুব কাশছে। কতদিন ধরে চলছে এটা? এই পুরো 20-25 দিন ধরে। 20-25 দিন ধরে কি হতে পারে? আচ্ছা, তো কোনো কফ বেরোয় কি তার সাথে? না, কফ বেরোয় না, শুধু কাশি হচ্ছে? খুশখুশি কাশি। আচ্ছা, বুকের কোনো এক্সরে করা হয়েছে ওনার? না, ওগুলো এক্সরে করা হয়নি, কিছুই করা হয়নি। বেশ, দেখুন প্রথমত আপনাকে বলবো যে ওনাকে বলবেন যে প্রত্যেক দিন একটু গরম জলের ভাপ নেবে, একটা বাটিতে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দেবে, দিয়ে ওই জলটার ভাপটা নেবে, স্টিম ইনহেলেশন আমরা যেটাকে বলি, সেটা নাক দিয়েও নেবে, মুখ দিয়েও নেবে, প্রথম জিনিস। দ্বিতীয়ত, প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 7টা মতো তুলসী পাতা চিবিয়ে খেতে বলবেন ওনাকে। এই জিনিসটা করা আপনি শুরু করুন। আর এতদিন ধরে খুসখুস কাশি হওয়া হোক বা কাশির সাথে কফ বের হওয়া হোক, কোনোটাই কিন্তু একদমই ভালো নয়। তার জন্য একটু মুর্শিদাবাদ থেকে আপনি ফোন করছেন, আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, খুব সম্ভবত
এই শনিবার আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। আপাতত আমি যেটুকু বললাম সেটা আপনি এখন থেকেই শুরু করুন। তারপরে যদি ওনার সমস্যার সমাধান না হয় একটু বলবো চেম্বারে এসে দেখা করবেন, কি করতে হবে, কিভাবে থাকলে উনি ভালো থাকবে, সবটাই আমরা আপনাকে সাহায্য করব। 13 তারিখে রয়েছে বহরমপুরে চেম্বার, ডক্টর এ হালদার চেম্বারে থাকবেন 13 তারিখে, মানে আজকে হচ্ছে আপনার 10 তারিখ, আর ঠিক দুদিন পরে বহরমপুরে চেম্বার রয়েছে, সেখানে আপনি এসে দেখাতে পারেন। কিন্তু তার আগে যেগুলো ম্যাডাম বললেন সেটা ফলো করুন। আমার মনে হয় দুদিনে খানিকটা রেজাল্ট আপনার বৌমা বললেন হয়তো, যেটা আমি শুনলাম, উনি বুঝতে পারবেন এবং তাতে ডেভেলপ কিছু হচ্ছে কিনা সেটাও এসে উনি জানাতে পারবেন চেম্বারে। 13 তারিখ চেম্বার রয়েছে বহরমপুরে। কে রয়েছেন ফোনে? হ্যালো। আচ্ছা, আমরা ফোন নেব, কিন্তু তার আগে চেম্বারগুলো আসি বলে দিই আপনাদেরকে। 13 তারিখ হচ্ছে শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা রয়েছেন, ডিরেক্টর স্যার থাকবেন। 13 তারিখে খড়গপুর চেম্বার রয়েছে, খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 13 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 13 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, আমি বললাম আপনাদের আগে, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে, মাথায় রাখবেন গুয়াহাটির মানুষেরা বুক করে রাখুন যদি এখনো না হয়ে গিয়ে থাকে বুকিং। ডক্টর বি শর্মা যাচ্ছেন আসামের গুয়াহাটিতে। 14 তারিখে একই সেম ডেটে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন। 15 তারিখে চেম্বার রয়েছে হলদিয়াতে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 16 তারিখে চেম্বার রয়েছে হেড়িয়াতে, হেড়িয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 18 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে, এন ভট্টাচার্য থাকবেন। 19 তারিখে ক্যানিং চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকবেন। 19 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 20 তারিখে আবার মালদায় চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা আসবেন, মালদাতে থাকবেন। 20 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 20 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 21 তারিখে আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, আলিপুরদুয়ারে চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা যাচ্ছেন। 21 তারিখে এছাড়াও চেম্বার রয়েছে আরও অনেকগুলো জায়গায়, শুনে রাখুন। 21 তারিখ হচ্ছে বর্ধমানে চেম্বার রয়েছে, এন ভট্টাচার্য থাকবেন। 21 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 21 তারিখ আরামবাগে চেম্বার রয়েছে হুগলির, সেখানে ডক্টর এ হালদার থাকবেন। এস ভাদুড়ি থাকবেন বোলপুরে, আর দুর্গাপুরে থাকবেন হচ্ছে এস খান। 24 তারিখে মেচেদায় চেম্বার রয়েছে, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 28 তারিখে হচ্ছে জামশেদপুর চেম্বার রয়েছে, সেখানেও ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 28 তারিখ গঙ্গারামপুর চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 3 তারিখ অর্থাৎ 3 জানুয়ারি নতুন বছরে আসানসোলে চেম্বার রয়েছে, সেখানে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 4 তারিখে হচ্ছে পুরুলিয়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে ডিব্রুগড় চেম্বার, এস ঘোষাল থাকবেন। 4 তারিখে কাকদ্বীপে চেম্বার রয়েছে, এস খান থাকবেন। 5 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। এই হচ্ছে মোটামুটি চেম্বার শিডিউল বিভিন্ন ডিস্ট্রিক্টের, জেলাতে। আর আপনি কলকাতা বা হাওড়াতেও প্রচুর চেম্বার রয়েছে, সেখানেও আপনি ভিজিট করতে পারেন, আসতে পারেন। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস এবং রেজিস্টার্ড অফিস রয়েছে, সেখানেও চেম্বার রয়েছে, সেখানেও আপনি এসে দেখাতে পারেন। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ডিসপেপসিয়ার কথা আমরা বলছিলাম, ম্যাডাম, এই ডিসপেপসিয়া মানে তো পেটের সমস্যা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, কারণ যেহেতু এখন রেস্টুরেন্ট কালচার বা যে কোনো পার্টিতে যাওয়া, বা আপনার মুখে আমি বলতে শুনেছি যে লেট নাইট পর্যন্ত জেগে থাকলে পেটের নানান রকম সমস্যা আসতে পারে। আমাদের লাইফস্টাইল গাইডেন্সটা কি হবে? আমি আপনার থেকে জানার আগে আরেকজন ফোনে তার প্রবলেমটা শুনবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলি, সুরাপান কি করে বন্ধ হবে? সুরাপান আপনি করেন? না, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে করে, তার জন্য আয়ুর্বেদিক কিছু ট্রিটমেন্ট আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার জন্য আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই প্রথম আমি এতদিন এই কোশ্চেন পেলাম, সত্যি কি আছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, কারণ এডিকশন নিয়ে স্যারও অনেকগুলো প্রোগ্রাম করেছেন, আমরা অনেক পেশেন্টই পাই। ম্যাক্সিমাম পেশেন্ট যেটা হয় যে বাড়ির লোক এসে আমাদেরকে বলছে যে সেটা ছাড়াতে হবে, তার জন্য কি ট্রিটমেন্ট রয়েছে? তো ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, মেডিসিন রয়েছে তার জন্য। তবে যারা নিজেদের থেকে ছাড়তে চাইছেন তাদের জন্য একটু ইজি হবে জিনিসটা। যাদেরকে না জানিয়ে মেডিসিন দেওয়া হচ্ছে, সেটাও আমি বলবো না যে খুব কঠিন, সেটাও আপনার হবে, কিন্তু তার জন্য আপনার মেডিসিনটা পেশেন্টকে দিতে হবে ঠিকঠাক মতো ভাবে। আর তার ট্রিটমেন্ট তো রয়েছে, আমি বললামই। একটুখানি আপনি কোথা থেকে ফোন করছেন সেটা জানা হলো না, আপনাকে বলবো একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। বেশি কিছু আপনাকে করতে হবে না, যদি আপনার ছেলেকে সাথে আনতে পারেন খুব ভালো, যদি না আনতে পারেন কোনো ব্যাপার নেই। যে চেম্বারটা আপনারা বাড়ির কাছাকাছি রয়েছে আমাদের, আপনি সেখানে এসে দেখা করবেন, কি মেডিসিন প্রয়োজন বা কি করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেব।
আচ্ছা, এবার লাস্ট যেটা কোশ্চেন ছিল যে ডিসপেপসিয়াকে প্রতিরোধ করবার জন্য আমাদের লাইফস্টাইল গাইডেন্সটা কীরকম হবে, মানে ইন জেনারেল কি হওয়া উচিত, মূলত খাওয়া দাওয়া, জল খাওয়া, রাত অবধি না জাগা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরেকজন ফোনে রয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি একটু বলুন। হ্যাঁ, ওই মাঝে মাঝে জ্বর আছে। আপনি কোথা থেকে বলছেন? পায়খানা হচ্ছে না, দেড় মাস হলো ঠিকঠাক ভাবে। বুঝতে পারছি, আপনি কোথা থেকে বলছেন বলুন। ওই অনাদিনগর থেকে বলছি, কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর অনাদিনগর থেকে বলছি। বুঝতে পারলাম না, কোন জেলা? নদিয়া। নদিয়া। আচ্ছা আচ্ছা, একটু পরিষ্কার করে না বললে তো আমরা বুঝতে পারছি না এখানে। হ্যাঁ না পরিষ্কারই বলছি, হয়তো নেটওয়ার্ক হতে পারে না, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলছেন না পরিষ্কার, আমি সেটা বলছি। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন যে আপনার জ্বর আসছে বললেন, হালকা জ্বর মৃদু আসছে। হালকা জ্বর রয়েছে আর পেট ক্লিয়ার হচ্ছে না? মাঝে মাঝে আসছে, আর একটু ক্লিয়ার হচ্ছে না। ওই লুপ যে ওষুধটা, ওটা একটা দিচ্ছিলেন। হ্যাঁ বলুন। আমরা যেটুকু বুঝলাম, ওনার মনে হয় পেটটা ক্লিয়ার হচ্ছে না, আর হচ্ছে আপনার হালকা হালকা জ্বর আসছে, তাই তো? হালকা আসছে, কখনো থাকছে না, আর ওই মানে একদম ক্লিয়ার হচ্ছে না, আর প্রেসারও আসছে না, কিছু হচ্ছে না। আচ্ছা, আর এটা হচ্ছে 1.5 মাস ধরে? এটা হচ্ছে 1.5 মাস ধরে? হ্যাঁ 1.5 মাস ধরে। আচ্ছা, পেটে আপনার কোনো ব্যথা রয়েছে কি? পেটে ব্যথা আছে? না, পেটে ব্যথা নেই, কোনো ব্যথা নেই। সমস্যাটা কার? ওই আমার আমি একটু বয়স্ক, বুঝতে পারছি। কার প্রবলেমটা, কার হচ্ছে প্রবলেমটা? আমার মেসোমশাই। আপনার মিসেসের? মেসোমশাই। আপনার মেসোমশাই। আচ্ছা আচ্ছা। দেখুন, প্রথমত বলবো যে ওনার যে জ্বর আসছে বারে বারে, আপনি বললেন যে গায়ে গায়ে বা ভেতরে ভেতরে জ্বর থাকছে, মাঝে মাঝে জ্বর আসে, জ্বরটা কিন্তু কোনো রোগ নয়, এটি একটি রোগের উপসর্গ। যে আপনার শরীরের মধ্যে কোনো রোগ হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, তার একটি উপসর্গ হচ্ছে জ্বর। তো সেটা আপনাকে আগে বুঝতে হবে বা জানতে হবে যে কেন ওনার জ্বরটা আসছে। যতটা আমার মনে হলো ওনার কোনো অ্যাবডোমেনে কোনো ইনফেকশন হচ্ছে, কোনো স্টমাকে ইনফেকশন হচ্ছে, যার জন্য ওনার জ্বরটা বারে বারে আসছে। ওনার স্টুলটাও ক্লিয়ার হচ্ছে না আপনি বললেন। তো একটুখানি ওনাকে বলুন যে এখন থেকেই ইস্যুদুষ্ণ গরম জল খাওয়ার জন্য সারাদিনে 3 লিটারের মতো জল খাবেন, সেটা একটু ইস্যুদুষ্ণ গরম জল খাবেন। ফাইবার জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে, মানে আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে সেগুলো একটু বেশি করে খেতে হবে। আপনি খুব সম্ভবত কৃষ্ণনগর থেকে ফোন করছেন। এই রবিবারে আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। যদি খুব আপনার মনে হয় যে না, এই সমস্যাটা অনেক দিন ধরে ওনার রয়েছে, ভালো খারাপ কী দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না, বা কোনো পরীক্ষা আপনাদের করা হয়নি, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে বুঝিয়ে দেবে, বলে দেবে যে কিভাবে কি করতে হবে আপনাকে। যদি কোনো রিপোর্ট বা প্রেসক্রিপশন থাকে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, নয়তো ওনাকে চেম্বারে নিয়ে আসুন। কি সমস্যা হচ্ছে আমরা ফিজিক্যালি ওনাকে দেখতে পারলে আরও ভালো হবে জিনিসটা, আর কিভাবে উনি থাকবেন, কি খাবেন কি খাবেন না, কোনটা ভালো হবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। আচ্ছা, এবার আপনাকে আমি ডিসপেপসিয়ার কথা জিজ্ঞেস করছিলাম। লাইফস্টাইল, দেখুন, লাইফস্টাইল বা ফুড হ্যাবিট প্রচণ্ড পরিমাণে এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার। যেহেতু আমি বললাম যে পেটের সমস্যা, খাওয়া দাওয়া থেকে আপনার সমস্যাগুলো চলে আসছে, এই যে প্যাকেট জাতীয় যে খাবারগুলো রয়েছে বা যেগুলো হয় রেডি টু ইট বা রেডি টু কুক যে খাবারগুলো রয়েছে, যে আপনি গরম জলে দিলেন বা মাইক্রোওয়েভে দিলেন, সেটা আপনার তরকারি হয়ে চলে এলো, এই জিনিসগুলো কিন্তু আপনার ইনটেক করলে আপনার ডাইজেশনের প্রবলেম চলে আসবে। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দিয়ে রাখতে হয় বা অনেক ধরনের কেমিক্যাল দিতে হয় যাতে সেরকমভাবে প্রিপেয়ার হয়ে যায় খাবারটা। তো সেখান থেকে আপনার যে খাবারের যে ডাইজেশনের যে প্রক্রিয়া, তার মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। বা খুব বেশি ফ্রাইড খাবার যদি আপনি খাচ্ছেন, অতিরিক্ত তেলে ভাজাভুজি খাবার বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার, বা যদি আপনার এরকমই হয় যে প্রতিনিয়ত আপনার মাছ মাংস ডিম সপ্তাহে আপনার প্রতিনিয়ত চলছে, সেটাও কিন্তু আপনার ডাইজেশন পাওয়ারটাকে হ্যাম্পার করতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ জঠরাগ্নি রয়েছে আমাদের, যেটাকে আমরা ডাইজেস্টিভ জুস বলে থাকি, তার থেকে যদি আপনি এক্সট্রা যদি তাকে প্রেশার দিচ্ছেন, সেটা ঠিকভাবে স্বভাবতই হজম করতে পারবে না। খালি পেটে থাকা একদমই চলবে না। অনেকেই হয়তো রাত্রিবেলা 8টার মধ্যে আপনারা ডিনার করছেন, তারপর আবার আপনারা দুপুরবেলা 12টার সময় গিয়ে খাচ্ছেন, একটা বিরাট গ্যাপ হচ্ছে। হ্যাঁ, এত বড় ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রত্যেকের জন্য প্রয়োজন নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা আপনি নিজে ডিসাইড করবেন না। তার জন্য আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার আছে, ডক্টরস অ্যাডভাইস প্রয়োজন। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে। আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন আগামীকাল ঠিক রাত 9:30টায়। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার সবাইকে।